পৃথিবী জুড়ে সাংবাদিকদের যে পণ্ডিতরা আছেন, সাংবাদিকতার গুরু যারা আছেন, তারা সাংবাদিকতাকে প্রথম মাফিক 4টি জায়গায় ভাগ করেছেন। একটি হচ্ছে স্টেনোগ্রাফি সাংবাদিকতা, একটি হচ্ছে প্রোটোকল সাংবাদিকতা, আর একটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। এর সাথে অবধারিতভাবে আধুনিককালে বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতা নিয়ে বলা হয় যে আরেক ধরনের সাংবাদিকতা, সেটাকে কিংফিশার বা সারফেস সাংবাদিকতা। তো এই 4 ধরনের মধ্যে স্টেনোগ্রাফি, প্রোটোকল, সারফেস সাংবাদিকতা বা কিংফিশার জার্নালিজম যেটা, সেটা আমরা ভালোভাবে বুঝি যে পৃথিবীতে বহু মানুষ আছেন যারা নিজেরা সংবাদ তৈরি করেন। এটা খবরের চাইতে ব্যক্তি প্রধান। যেমন আমরা যদি বাংলাদেশ টেলিভিশনের খবর দেখি, সেখানে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা খবর তৈরি করেন এবং সাংবাদিকরা তাদের কভার করেন। তো সাংবাদিকতার পণ্ডিতরা বলেন যে এটি সাংবাদিকতা, এটাকে বাদ দেওয়া যাবে না। কারণ আমেরিকান প্রেসিডেন্ট যখন একটা বেল আউট প্যাকেজ ঘোষণা করেন, ট্রাম্প সাহেব যখন ভিসা নিয়ে নতুন নীতি ঘোষণা করেন, তখন এটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু এটার মধ্যে খুব বেশি সাংবাদিকতার যে বুদ্ধিবৃত্তিক জায়গাটি, সৃজনশীলতার জায়গাটি, সেটি থাকে না। স্টেনোগ্রাফি সাংবাদিকতা, সেটা আমরা দেখেছি বহুকাল আগে যে রাজনৈতিক নেতারা বা যারা নিউজ তৈরি করেন, নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বা কোনো বিশেষ ব্যক্তি তার বক্তব্য রাখেন, সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকেন, তিনি বলেন, তিনি আরও বলেন, তিনি জোর দিয়ে বলেন। এই ধরনের সাংবাদিকতা, এটার মধ্যে কোনো সৃজনশীলতা নাই বা বুদ্ধিবৃত্তিক কোনো বিষয় নাই। এটাকে বলা হয় স্টেনোগ্রাফি সাংবাদিকতা। স্টেনোগ্রাফি হয়তো এখনকার প্রজন্মের যারা আছেন তারা বুঝবেন না। আগেকার দিনে বড় বড় অফিসে বড় বড় সাহেবদের স্টেনোগ্রাফার থাকতেন। সাহেবরা ডিকটেশন দিতেন, স্টেনোগ্রাফার নোট নিতেন শর্ট হ্যান্ডে, পরে লং হ্যান্ডে লিখে দিতেন। তো এই স্টেনোগ্রাফি সাংবাদিকতা এরকম ধরনের বা স্টেনোগ্রাফারের মতো কাজ, যে তিনি বলেন, তিনি আরও বলেন, তিনি জোর দিয়ে বলেন। তিনি যদি না বলেন তাহলে আর কিছু সাংবাদিকতার লেখার থাকে না। কাজে এইটাও বাদ দেওয়া যাবে না, কারণ আমাদের নেতৃবৃন্দ বলেন, আমাদের বিশিষ্টজনরা তারা বলতেই থাকবেন, আমরা সাংবাদিক হিসেবে সেটা কভার করতেই থাকবো। কাজে এটাকে সাংবাদিকতার থেকে বাদ দেওয়া যাবে না, কিন্তু এটাকেও খুব উচ্চমানের সাংবাদিকতা বলা যাবে না। আরেকটা যেটা বলা হচ্ছে যে কিংফিশার সাংবাদিকতা বা সারফেস রিপোর্টিং, এইটির 2টি দিক আছে। একটি দিক হচ্ছে যে সাংবাদিকরা সবসময় খবরের জন্য ঘুরে বেড়ান এবং যেখানেই সাংবাদিকতার কোনো কিছু পান, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করার চেষ্টা করেন এবং সেটাকে নিয়ে নিউজ করার চেষ্টা করেন। এটা কিংফিশার বলা হয় এই কারণের জন্যে যে এটা মাছরাঙা পাখির মতো। মাছরাঙা যেমন জলাধারের উপর দিয়ে ঘুরতে থাকে, সে কিন্তু জলের গভীরে যে মাছ আছে সেটির দিকে তার নজর নাই। কিছু মাছ যদি জলের দিক থেকে একটু উপরে আসে, মাছরাঙা পাখিটির নিচে গিয়ে টুপ করে সেই মাছটাকে নিয়ে আসে। তা আমাদের সাংবাদিকরা বা আমাদের ক্যামেরাম্যানরা সচিবালয়ে ঘুরতে থাকেন বা কোথাও ঘুরতে থাকেন, কোনো একজন কর্তাবিদকে পেলেন, সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করলেন, সেই একটা প্রশ্নের জবাবের ভিত্তিতে তিনি একটা খবর করে ফেললেন। আমরা এটা নিউজ হেডলাইন্সও দিলাম। এটা খুব গভীর নিউজ না। মাছরাঙা পাখি যেমন গভীরে গিয়ে মাছটা ধরেন তা না, এই রিপোর্টগুলির ক্ষেত্রেও সাংবাদিকরা খুব গভীরে যান এইরকম না। এটা উপরিভাষা সাংবাদিক বা সারফেস রিপোর্টিং। কারণ এটা একটা দিক হলো যে আমি তাৎক্ষণিকভাবে একটা মন্তব্য পেলাম কিন্তু কোনো নিউজ পেলাম না। আর একটা বড় ক্ষতি যেটা হলো যে এই নিউজটা করেই রিপোর্টার খুব খুশি থাকলেন। একটা ভালো রিপোর্ট, এই যে সারফেস রিপোর্টিং থেকে গভীর অনুসন্ধানী রিপোর্টের প্রাথমিক সূত্র হতে পারে সারফেস রিপোর্টিং, কিন্তু আমাদের রিপোর্টাররা সেই গভীরদের না গিয়ে এই ভাষা রিপোর্টটা দিয়ে রিপোর্ট করার মধ্য দিয়ে একটা ভালো গভীর অনুসন্ধানী রিপোর্ট করার সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলেন। তো কাজে এটাও সাংবাদিকতায় আছে, কিন্তু এটি খুব উঁচু মানের বুদ্ধিবৃত্তিক সৃজনশীল সাংবাদিকতা না। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। এবং আজকের পৃথিবীতে এখন পর্যন্ত বলা হয় যে অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতার সবচেয়ে উঁচু মানের জায়গা, যেখানে সাংবাদিকরা গভীরে যান, নতুন তথ্য বের করে আনেন। ইংরেজিতে বলা হয় আনআর্থ সামথিং, মাটির নিচ থেকে খুঁড়ে বের করে আনেন যে বিষয়টি মানুষ জানতে চায় কিন্তু না জানানোর সমস্ত চেষ্টা থাকে। কি রাষ্ট্র ক্ষমতা বলেন, কি প্রভাবশালী মহল বলেন, যারা এটা জানতে দিতে চায় না একটা গোপন তথ্য। কিন্তু একজন সাংবাদিক তথ্যের গভীরে গিয়ে বিশ্লেষণের মধ্য দিয়ে, গবেষণা করার মধ্য দিয়ে একেবারে নতুন জিনিস নিয়ে আসেন। ইদানিংকালে বলা হয় যে সেটাকে ডেটা জার্নালিজম বলা হয়, ইদানিংকালে আরও নানান ধরনের টার্মিনোলজি ইউজ করা হয়। কিন্তু আমরা অনুসন্ধানী সাংবাদিকতার জায়গাটাতেই থাকি। অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে টু আনআর্থ সামথিং, মানুষের জানার আকাঙ্ক্ষা আছে কিন্তু মানুষকে না জানানোর সমস্ত আয়োজন আছে।
রাষ্ট্রীয় দিক থেকে বলেন, প্রভাবশালী মহলের দিক থেকে বলেন, কখনো কখনো গণমাধ্যম মালিকদের দিক থেকে বলেন, এমনকি গণমাধ্যমের সাথে সম্পর্কিত যারা তাদের, আমরা হয়তো পরবর্তী আলোচনায় সেগুলি আরও বিস্তারিত বলবো। কাজে অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে আধুনিক সাংবাদিকতার প্রাণ, এবং এটি হচ্ছে একটা সাংবাদিকতার যেমন প্রাণ হিসেবে আমরা দেখি, পাশাপাশি এটি একটি সংবাদ প্রতিষ্ঠানের একটা আইডেন্টিটিও তৈরি করে, যে এই সংবাদ প্রতিষ্ঠানটা কি অনুসন্ধানী সাংবাদিকতা করে নাকি শুধুমাত্র প্রোটোকল, শুধুমাত্র স্টেনোগ্রাফি, শুধুমাত্র সারফেস সাংবাদিকতা করে। এবং তার মধ্য দিয়ে আমি যেটি বলতে চাই যে অনুসন্ধানী সাংবাদিকতা শুধুমাত্র একজন সাংবাদিকতার মানকে, সাংবাদিকতাকে উচ্চ জায়গায় নিয়ে যায় না, একটি সাংবাদিকতার প্রতিষ্ঠান বা সংবাদ মাধ্যমকেও এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সেই সংবাদ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বেঁচে থাকে। সাংবাদিক হিসেবে যিনি এটি করেন, আমরা অনেক জগৎ বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিকদের নাম বলতে পারি। তারা যেমন কাজের মধ্য দিয়ে টিকে থাকেন এবং এই নিউজগুলি করার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানটিও সত্যিকারের গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আমরা বলি যে গণমাধ্যমে যখন আমরা সাংবাদিকতা করব, আজকে শুধুমাত্র সারফেস সাংবাদিকতা বা প্রোটোকল বা স্টেনোগ্রাফির সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা টিকে থাকতে পারবো না। অনুসন্ধানী সাংবাদিকতাই আমাদেরকে ব্যক্তি সাংবাদিক হিসেবে বাঁচিয়ে রাখবে, প্রতিষ্ঠান হিসেবে বাঁচিয়ে রাখবে। একেবারে সাধারণভাবে যদি বলি, প্রথম ধাপ হলো, যিনি অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান, আগে নিজের সঙ্গে নিজের বুঝটা পরিষ্কার করতে হবে যে আমি কি এই কাজটার জন্য যোগ্য, আমার কি এই যোগ্যতা আছে, আমি কি এই ঝুঁকিগুলি নিতে পারবো, আমি কি পরিশ্রমটা করতে পারবো, আমি কি দীর্ঘ সময় লেগে থাকতে পারবো। এটি নিজের সঙ্গে নিজে বুঝটা তৈরি করা। আর আমি একটি প্রতিষ্ঠানের সাংবাদিক, আমি নিজে নিজে খুব বুঝলাম যে আমি খুব ভালো কাজ করতে চাই, করতে পারবো, কিন্তু আমার প্রতিষ্ঠান বা যিনি আমার সম্পাদক তিনি বুঝলেন না, তাহলে হবে না। কাজেই প্রথম ধাপটি হচ্ছে সম্পাদকের আস্থা অর্জন। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি সেখানে সম্পাদক যাতে আমার উপর আস্থা রাখতে পারে যে এই কাজটা আমি করতে পারবো। যেমন ধরেন, আপনি স্পোর্টস রিপোর্টিং করেন, স্পোর্টস রিপোর্টিংয়ে স্পোর্টসের বিষয়ে আপনি রিপোর্ট করেন, এটি দিয়ে নজরে আসা খুব মুশকিল। শুধুমাত্র ম্যাচ কভার করা, শুধুমাত্র জয়ী বিজয়ী হওয়া, শুধুমাত্র ক্রিকেট, ফুটবল বা অন্য খেলার কভার করলাম, তা দিয়ে খুব বেশি আসার সুযোগ থাকে না। কিন্তু একজন রিপোর্টার যদি, স্পোর্টস রিপোর্টাররা যদি সেই স্পোর্টস অঙ্গনের পিছনে কি দুর্নীতি আছে, পিছনে কি অসামঞ্জস্যগুলি আছে, সেগুলি যদি ধরতে পারেন, তাহলে পরে তিনি স্পোর্টস রিপোর্টার হয়েও স্পোর্টস অঙ্গনের অনুসন্ধানী সাংবাদিক হতে পারেন। এবং সম্পাদক বুঝতে পারেন যে এই সাংবাদিকটি, এই রিপোর্টারটি তার শুধুমাত্র বিটের মধ্যে সীমাবদ্ধ না, বিটের মধ্যে যে ইনডেপথ রিপোর্টিং বা অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে যোগ্য হয়ে উঠতে পারেন। আমি একটু উদাহরণ দিই যে অ্যান্ড্রু জেনিংস নামে একজন বিদেশি সাংবাদিক আছেন, তিনি স্পোর্টসই কভার করতেন, কিন্তু তিনি বিখ্যাত হয়ে গেলেন যখন তিনি ফিফা নিয়ে অনুসন্ধান করলেন যে ফিফাতে কত ধরনের কেলেঙ্কারি হয়, এবং সেটি একটি বড় স্টোরি। সেই বড় স্টোরিতে তিনি কীভাবে ফিফার ভিতরে ঢুকলেন, তথ্য বের করলেন। আর যেটি আগের এপিসোডেও বলেছি, এখনও বলছি যে শুধুমাত্র ফাইল বের করাটা কিন্তু অনুসন্ধানের সাংবাদিক না। অনেকগুলি কাগজ আমার কাছে আসলো, সেই কাগজ দেখে সেই কাগজগুলি আমি বের করলাম, এটি অনুসন্ধানের সাংবাদিকতা না। অ্যান্ড্রু জেনিংস ফিফা কভার করতে গিয়ে সেই ফিফার কত টাকার অনিয়ম হয়েছে, ফিফার বিভিন্ন টুর্নামেন্টকে কীভাবে টেন্ডারে অনিয়ম করেছে, ফিফার কর্মকর্তারা কোন দেশের কাছ থেকে কত পরিমাণ ঘুষ খেয়েছে, সমস্ত নথি বের করলেন এবং একটি স্পোর্টস জগতের সবচাইতে কেলেঙ্কারি রিপোর্ট একটা প্রকাশিত করলেন। বলা হয় যে শুধুমাত্র স্পোর্টস না, আমাদের যেমন গ্ল্যামার জগৎ আছে, আমাদের ফিল্মের জগৎ বলেন, কালচারাল জগৎ বলেন, মানুষ এই সব বিটের সাংবাদিকরা শুধুমাত্র গ্ল্যামার নিয়ে ইউজ করে, কিন্তু একটা এই গ্ল্যামার জগতের অন্ধকার যে জায়গাটি আছে সেটি তারা করেন না। কাজে আপনি যখন একজন ভালো অনুসন্ধানী রিপোর্টার হইতে যাবেন, তখন আপনি যে বিটই করুন, আপনি গ্ল্যামার জগৎ করেন, স্পোর্টস করেন, ফিন্যান্স করেন, শুধুমাত্র টিপিক্যাল যে সারফেস রিপোর্টিং সেটি করলে চলবে না। আপনার সম্পাদকের নজরে আপনাকে আসতে হবে যে আপনি এর বাইরেও ভিতরে ঢুকতে পারেন এবং সেখান থেকে ভালো রিপোর্ট করতে পারেন। 2 নম্বর যে যোগ্যতাটা লাগবে, যে নিজের সাথে বোঝাপড়া, যে এই যে আমি একটা বিট করি, সেই বিটের ভিতরে তো সবাই আমাকে ভালো বলে, সবাইকে আমি ভালো বলি, কিন্তু আমি যখন একটা ইনডেপথ রিপোর্টিংয়ের মধ্যে যাব, আমি যখন একটা অনুসন্ধানী রিপোর্টিংয়ের মধ্যে যাব, তখন তো এদের মধ্যে অনেকের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, অনেকের বিরুদ্ধে তথ্য আমার কাছে আসবে, সেটি আমি করতে পারবো কিনা। 3 নম্বর যে যোগ্যতাটা, সেটি ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখা। অনুসন্ধানী সাংবাদিক খুবই ধৈর্যের কাজ, খুবই
মেজাজ নিয়ন্ত্রণ রাখার কাজ। হঠাৎ করে আমি ধৈর্য হারায় ফেললাম, হঠাৎ করে আমি মেজাজ হারায় ফেললাম এবং মনে হলো যে আমি এখনই শেষ করে দিলাম তাড়াহুড়া করে, তাহলে সেটা অনুসন্ধানী সাংবাদিকতা হবে না। আপনাকে ধৈর্যের সাথে এটাকে প্রমাণিত সত্য হিসেবে গ্রহণ করতে হবে। যে তথ্যগুলি আমার কাছে আসবে সেটা প্রমাণিত সত্য কিনা। আমরা বলি যে ভালো সাংবাদিকতা কঠিন, অনুসন্ধানী সাংবাদিকতা তার চেয়েও কঠিন। কাজে আমি খুব ভালো সাংবাদিক হলাম, এইটুকুই শেষ না। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে আমাকে আরও ভালো করতে হবে, সেই ভালোর দিকে আমাকে মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে একটা বড় কাজ হচ্ছে নিজের নেটওয়ার্ক বাড়ানো। যে টিপিক্যাল যে নিউজ সোর্সগুলি আছে, সেই টিপিক্যাল নিউজ সোর্স দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা হয় না। একজন মৌলিক গবেষণা করার পরে একজন অনুসন্ধানী সাংবাদিক যখন তার বিষয়ের ভিতরে ঢোকেন, তার প্রথম কাজ হলো তার নিজস্ব সোর্স তৈরি করা। কারণ নিজস্ব সোর্স না থাকলে পারে কখনো কখনো সোর্স সাংবাদিককে ব্যবহার করতে পারে। কাজে আমাকে খেয়াল রাখতে হবে যে সোর্সকে ইউজ করছে আমি, যে সোর্সকে আমি ব্যবহার করছি, সেই সোর্সের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে। সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য এই তথ্য ফাঁস করে দিচ্ছে, কাউকে ফাঁসানোর জন্য ফাঁস করে দিচ্ছে, নাকি বিশ্বস্ততার সাথে আমার যে প্ল্যান, আমার যে পরিকল্পনা সেই জায়গায় কাজ করছে। কাজে সেই জায়গাতে নিজের নেটওয়ার্ক বাড়ানোটা একটা বড় ধরনের কাজ একজন অনুসন্ধান সাংবাদিকতার জন্য। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আরেকটা বড় যেটা বিষয়, অনুকরণ না। আমাদের সামনে কি ইউটিউবে যান, কি পত্রিকায় যান, কি বই পুস্তকের দিকে যান, বড় বড় অনুসন্ধানী রিপোর্ট আছে। কিন্তু একজন মৌলিক অনুসন্ধানী রিপোর্টার কখনোই কাউকে অনুকরণ করবে না যে আমি এর মতো হব, এর মতো রিপোর্ট করব, এটা হবে না। সে হবে অনুপ্রেরণা নেবে, সেখান থেকে অনুপ্রেরণা এনে নিজেকে তৈরি করবে। আমি এমন রিপোর্ট করব যে আগামী 5-10 বছর 15 বছর আমার রিপোর্টটাকে নিয়ে আলোচনা হবে, সেটি একটি মুখ্য জিনিস থাকতে হবে। পরের যে যোগ্যতাটা সেটি হলো যে আমি যখন অনুসন্ধানী রিপোর্টার করতে যাব আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। 2টি মাত্র সোর্সের সাথে কথা বলে বা একটি দপ্তরের একটি ফাইলের নথি দেখে, নথির নোট দেখে আমি একটা রিপোর্ট করতে পারবো, সেগুলো আমার প্রাথমিক সূত্রে হবে। কিন্তু আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে নতুন বিষয়ে, দেশে বিদেশে কী কাজ হচ্ছে, আঞ্চলিকভাবে কী কাজ হচ্ছে, সেই কাজগুলি কতটা আমি অনুসরণ করতে পারবো। আমি হয়তো দেখলাম যে ইউরোপে একটা অনুসন্ধানী রিপোর্ট হয়েছে বা নর্থ আমেরিকা একটা অনুসন্ধানী রিপোর্ট হয়েছে, আমি যদি তার সঙ্গে আমার বাংলাদেশের একটা বিষয়কে কাছে আনতে পারি, দুইটিকে মিলিয়ে যদি আমি দেখি, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, এখানেও এরকম একটা রিপোর্ট হতে পারে। কাজেই এই জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। সাংবাদিকতার উপর আজকাল প্রচুর প্রকাশনা যেমন পাওয়া যায়, অনলাইন প্রকাশনা আছে এবং ইউটিউবে অনেক ভালো ভালো রিপোর্টের তথ্য পাওয়া যায়। সেই স্টোরিগুলি দেখতে হবে। এটি দেখে কি আমি করব? একটা হচ্ছে সেখান থেকে আমি বিষয়ের ধারণা নিব। 2 উপস্থাপনা কৌশল, যে তারা কিভাবে করলেন? তা আমি করলে কি আমি এভাবে করব? আমি কি তারা যেভাবে করেছেন সেইভাবেই করব? নাকি আমার উপস্থাপনা কৌশল ভিন্নতা হবে? কারণ সাংবাদিকতা টিকে থাকবে আসলে বিষয়বস্তুর বৈচিত্র্য, উপস্থাপনা কৌশলের মধ্য দিয়ে। এই পর্যায়ে আমরা কথা বলব যে অনুসন্ধানী সাংবাদিক হওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার। দেখেন, আমরা যেটা শুরুতে বলেছিলাম যে প্রোটোকল সাংবাদিকতার জন্য খুব বেশি প্রস্তুত নয়, অনুষ্ঠানে হাজির হলে হলো, যিনি বিখ্যাত ব্যক্তি তার সঙ্গে হাজির হলে চলো। যেমন স্টেনোগ্রাফি সাংবাদিকতা খুব বেশি প্রস্তুতি নেয়, কারণ নোট নেওয়াই একমাত্র প্রস্তুতি। সারফেস সাংবাদিকতা যা দেখলেন শুনলেন তার থেকে নোট নেওয়াটাই একমাত্র প্রস্তুতি। কিন্তু আমরা যখন অনুসন্ধানী সাংবাদিকতার জায়গায় আসব তখন কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতিটা 2 রকম। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি বা যাদের জন্য আমি কাজটা করব সেটাকে আমি ইন্টারনাল জায়গাটা বলবো, 2 নম্বর হলো এক্সটার্নাল প্রোগ্রাম। তো যে ইন্টারনাল প্রস্তুতির মধ্যে আমি আমার নিজের ব্যক্তিগত জায়গাটা যেমন বুঝবো, তার পাশাপাশি আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, চাহিদা, সীমাবদ্ধতা সেটা আমাকে বুঝতে হবে। তো এই অভ্যন্তরীণ চাহিদা বা ইন্টারনাল যে প্রস্তুতি, তার মধ্যে প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে যে আদৌ যে পরিকল্পনাটা আমি করতে চাই সেই পরিকল্পনাটার সঙ্গে আমার অফিস থাকবে কিনা। আই নিড টু কনভিন্স মাই এডিটর। কারণ সম্পাদক যদি রাজি না হয় তাহলে আমি যত ভালো রিপোর্ট করি না কেন বা এই রিপোর্ট করার ক্ষেত্রে যে সহায়তা সেটা আমি পাবো না। কাজেই ফার্স্ট দায়িত্বটি হচ্ছে আমার এডিটরের সঙ্গে কথা বলা বা চিফ রিপোর্টারের সঙ্গে কথা বলা, অথবা যিনি আমাকে অ্যাসাইনমেন্ট দেন তার সঙ্গে কথা বলা। এবং এই কথা বলার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে হঠাৎ করে আমি বললাম যে সম্পাদক মহোদয়কে বা আমার অ্যাসাইনমেন্ট এডিটরকে বা চিফ রিপোর্টারকে যে আমি এই কাজটা করতে চাই, সঙ্গে সঙ্গে তিনি রাজি হবেন তা নয়, অনেকগুলি প্রশ্ন করবেন। সে অনেকগুলি প্রশ্নের জবাব আমাকে প্রস্তুতি নিতে হবে, যে তিনি যখন জিজ্ঞেস করবেন যে তুমি কেন করতে চাও, কবে করতে চাও, এটার জন্য কত সময় লাগবে, কত দিনের তোমাকে বাইরে থাকতে হবে, কত টাকা লাগবে, বাজেটটা কত, টাইম লাইনটা কত। বাজেট
তৈরি করা এবং টাইম লাইন ফিক্স করা এটা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার একটা বড় অংশ। যে রিপোর্টার বিষয়বস্তু তো আছেই, কিন্তু বিষয়বস্তু নির্বাচনের সঙ্গে সঙ্গে যদি সে বাজেটটা তৈরি করতে না পারে এবং টাইম লাইনটা ঠিক না করতে পারে যে কবের মধ্যেই প্রকল্পটা করতে পারবো, তাহলে এটা খুব ভালো মানের অনুসন্ধানী রিপোর্টার হওয়ার ক্ষেত্রে বড় অযোগ্যতা। কাজে একজন রিপোর্টার যখন ঠিক করবে, এই ইন্টারনাল প্রস্তুতির ক্ষেত্রে হলো যে আমাকে সাবজেক্টটা ঠিক করতে হবে, আমাকে বাজেটটা ঠিক করতে হবে, টাইম লাইনটা ঠিক করতে হবে। এক্সটার্নাল প্রস্তুতির মধ্যে প্রথম হচ্ছে আমার নিজস্ব সোর্স ডেভেলপ করা, সে আমার নিজস্ব সোর্সগুলি ঠিক আছে কিনা। এর সঙ্গে সঙ্গে যেটি বলা হয় যে নিউজ নোজ থাকা, বা যে এই যে তথ্য আমি আমার প্রাথমিক সোর্স থেকে পেলাম তার মধ্যে থেকে অনুসন্ধানের সাংবাদিকতার একটা ঘ্রাণ বুঝতে হবে। একটা যে আমরা বাসায় অনেক সময় রান্না করে না, ঘ্রাণ শুনেই বুঝতে পারি যে বাসায় কী ধরনের রান্না হচ্ছে। কখনো বিশেষ ধরনের রান্না হলে পরে পোলাও রান্না হলে একরকম ঘ্রাণ পাই, মাংস রান্না হলে একরকম ঘ্রাণ পাই, শুটকি রান্না হলে একরকম ঘ্রাণ পাই। কাজে সোর্সের কাছ থেকে আমি যখন আমার স্টোরি লাইনটা ধরে কথা বললাম, তখন সোর্সটা যখন কথা বলবে তখন আমি আমার নাকের মধ্যেই গন্ধটা আসে কিনা, হ্যাঁ ঠিকই তো। জোর দিয়ে একটি কথা বলি যে সাংবাদিকতায় কোনো খুব মানে একটা রিজিড জায়গায় নাই। সাংবাদিকটা সবসময় ফ্লেক্সিবল, তাকে নানান সময় নানা পরিস্থিতির কারণে নানা পরিবর্তন করতে হয়। অনুসন্ধানী সাংবাদিকতাও তাই। আমি হয়তো ঠিক করলাম একটি বিষয়, কিন্তু আমি যখন মাঠে গেলাম গিয়ে দেখলাম যে না, আমি যেভাবে ভেবেছিলাম বিষয়টি এরকম হবে না। কাজে আমাকে আমার রিজিডনেস থেকে সরে এসে আমার অন্য কাউন্টার পার্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমি কথা বলতে শুরু করব। এই অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এমন বিষয় নিতে হবে যেটা যার ইলাস্টিসিটি আছে, অর্থাৎ টানলে বড় হয়, অর্থাৎ কথা বললেই বড় হয়। কারণ একটা খুব ন্যারো একটা বিষয় যদি আমরা, সংকীর্ণ একটা বিষয় যদি আমরা ঠিক করি, সেই সংকীর্ণ বিষয়কে যদি ভিতরে না ঢুকতে পারি তাহলে পরে এবং দেখা যাবে খুব সংকীর্ণ একটা জায়গায় থেকে থাকলাম। কাজে এমন একটি বিষয় ঠিক করতে হবে যেটি নানা ধরনের ডাইমেনশন হতে থাকবে, সেখান থেকে আমি একটি ফোকাস ঠিক করব। কাজেই বিষয়বস্তুর গভীরে যাওয়ার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে এর মধ্যে অনেক বিষয় থাকবে, কিন্তু আমি কোনটাকে ধরে, যেটা সেই শুরুতে বলেছিলাম যে আমি কোন নতুন তথ্যটা বের করতে চাই, যে তথ্যটা এখনও কেউ করে নাই। একই বিষয় নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু আমি এমন একটা বিষয় আনতে চাই যে বিষয়টি আগে কেউ করে নাই, সেই জায়গাটাতে আমার থাকতে হবে সিরিয়াসলি। তারপরে আজকাল যেটি বলা হয়, আজকাল দেখা যায় যে ট্রান্স বর্ডার বা ক্রস বর্ডার রিপোর্টিং আছে। বাংলাদেশে আমি হয়তো একটা ফিনান্সিয়াল ক্রাইম নিয়ে অনুসন্ধান করতে গেলাম, দেখা গেল তার বাকি অংশ বাংলাদেশের বাইরে। সেটা খুব কঠিন কাজ সেটা বের করার জন্য। কিন্তু বাংলাদেশে যেটা হয়, দেশের বাইরের যে অংশ তার কোনো সঠিক তথ্য না পাওয়া গেলে ধারণাগতভাবে বলা হয় যে উনি তো এত লক্ষ কোটি টাকা পাচার করেছেন, উনি তো এত কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন, উনি তো এত কোটি টাকা দিয়ে লন্ডনে এটা করেছেন। কিন্তু অনুসন্ধানী রিপোর্ট কিন্তু এই উনি তো করেছেন এইটা তো হবে না, তাকে পরিষ্কারভাবে বলতে হবে যে উনি কি এই টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে গেছেন, এবং এই টাকাটা যদি নিয়ে গিয়ে থাকেন সেটি একটা অনুসন্ধান হতে পারে যে আইন অনুযায়ী নিতে পারেন না, তাদের নিলেন কিভাবে। এই স্টোরির মধ্যে যেমন একটা ছোট্ট অনুসন্ধানের জায়গা হতে পারে যে বাংলাদেশের আইনের মধ্যে আছে তিনি টাকা নিতে পারেন না, কিন্তু তিনি টাকা বাইরে নিয়ে গেলেন, তাহলে তো এইটি একটা অনুসন্ধান হওয়া দরকার যে আইনটি তিনি কিভাবে পার হয়ে গেলেন। 2 নম্বর হলো যে তিনি যে লন্ডনে বাড়ি কিনেছেন, বাড়ি কেনাটা সত্য হতে পারে, কিন্তু আমার অনুসন্ধানে দেখাতে হবে যে এই বাড়িটা কি তিনি বাংলাদেশ থেকে যে টাকা নিলেন সেই টাকাটা দিয়ে বাড়িটা কিনলেন। যদি বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে বাড়িটা কিনে থাকেন, তাহলে আমাকে দেখতে হবে যে টাকাটা তার বৈধ আয়ের অংশ কিনা এবং বৈধভাবে তিনি নিয়ে গেছেন কিনা। সেই টাকাটা যদি বাংলাদেশে বৈধ আয়ের অংশ না হয় এবং তিনি যদি বৈধভাবে না নিয়ে গিয়ে থাকেন, তাহলে এটা আমার ইনভেস্টিগেশনের পার্ট হবে। আর যে বাড়িটা তিনি সেখানে কিনেছেন, সেই বাড়িটা যদি তিনি ওই দেশে কোনো ব্যবসা করে সেই বাড়ি কিনে থাকেন, তাহলে সেটা আবার আরেক অনুসন্ধান যে তিনি সেখানে কি ব্যবসা করেন, ওই ব্যবসা দিয়ে এত টাকা তিনি মানে সংগ্রহ করতে পারেন কিনা, বাড়ি করতে পারেন কিনা, এবং সেই ব্যবসাটা কি বৈধ কিনা। যদি এই সবগুলি বৈধ থাকে তাহলে অনুসন্ধানের মধ্যে খালি আমি তথ্য দিলাম, আমি এর মধ্যে কোনো ইনভেস্টিগেশন নাই, এর মধ্যে খুব বড় ধরনের নতুন তথ্য আমি বের করতে পারলাম না। আমি কতগুলি যে তথ্যগুলি শুধুমাত্র ফাইলের মধ্যে ছিল সেই তথ্যগুলি বের করলাম। আর যদি আমি আয়ের উৎস সম্পর্কে অনিয়ম বের করতে পারি, টাকা বাইরে নেওয়া সম্পর্কে বের করতে পারি, এবং বাড়ি কেনার অনিয়ম সম্পর্কে বার করতে পারি, তাহলে পরে সেটা একটা অনুসন্ধানের অংশ হতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যে আমি একটা টেলিভিশনে কাজ করতাম, সেই টেলিভিশনের একজন রিপোর্টার এসে বললেন যে মালয়েশিয়াতে আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তার বাড়ি আছে এবং সেটি নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করতে চায়। আমি সেই রিপোর্টারকে পাঠালাম, তিনি মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়া থেকে একটা বিল্ডিংয়ের ছবি আনলেন, ছবি এনে তিনি বলে দিলেন যে এই ভবনের মধ্যে ওই প্রধানমন্ত্রীর ছেলের একটা বাড়ি আছে, আর কিছুই নেই। তো এটা তো মানে
সারফেস রিপোর্টের চাইতেও সবচেয়ে বাজে ধরনের রিপোর্ট। এই বিল্ডিংটার মধ্যে তার বাড়ি আছে কি নাই সেটা তো আমি প্রমাণ করতে পারলাম না। সেই বাড়িটি তিনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে কিনেছেন কিনা সেটা আমি প্রমাণ করতে পারলাম না, এবং আদৌ বাড়িটি তার নামে আছে কিনা সেটি প্রমাণ করতে পারলাম না। তিনি একটা বলে ওইখানকার স্থানীয় বাঙালিরা, প্রবাসী বাঙালিরা বলছেন তার বাড়ি আছে। তা আমি ঠাট্টা করে বললাম যে ঠিক আছে, তুই এখানে তুমি আমার নামও লিখে দাও। যদি স্থানীয় প্রবাসী বাঙালিরা বললেই যদি তাকে আমরা দোষী করি, তাহলে তো আমার নাম লেখা, যে আমার নামেও 2টি বাড়ি আছে। এটা অনুসন্ধানী রিপোর্ট তো নাই, কিন্তু এটার জন্য আমার সময় নষ্ট হয়েছে, আমার অর্থ নষ্ট হয়েছে, আমার প্রচুর মেধাও নষ্ট হয়েছে। কাজেই এমন কোনো বিষয় আমি নির্বাচন করব না যার পিছনে অনর্থক সময় যাবে, অনর্থক অর্থ খরচ হবে, অনর্থক সময় যাবে। কাজে আমার যেটা প্রস্তুতির খুব বড় জায়গাটাতে থাকবে, যেটি বাই ডেফিনেশন যেটা আমরা বলি, যে আমার কাছে স্পষ্ট তথ্য থাকতে হবে, স্পষ্ট সত্য থাকতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতার প্রস্তুতির এই জায়গাগুলির দিকে যদি আমরা খেয়াল রাখি, তাহলে একটা ভালো অনুসন্ধানী রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমি হয়তো অগ্রসর হতে পারি। কিন্তু সতর্ক থাকতে হবে, প্রতিটি জায়গায় আমার মাথায় কিন্তু একটা জিনিসই আছে, সেটি হচ্ছে আই উইল আনআর্থ সামথিং। আমি নতুন তথ্য, যে তথ্যগুলো আগে কেউ জানে না, সেই তথ্য বের করব। যতক্ষণ পর্যন্ত আমি এটাতে নিশ্চিত না হব, ততক্ষণ পর্যন্ত আমার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে বলা যাবে না। অনুসন্ধানী সাংবাদিকতার কিছু পর্ব আমরা শেষ করেছি, যে আমরা এখন যখন কাজ শুরু করব, এই ধাপগুলি কী কী, কয়টি ধাপে আসলে আমরা পরিকল্পনাটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারি। সাধারণভাবে বলা হয় যে 4টি ধাপ। 4টি ধাপ মানে হচ্ছে, একটা হলো কাজ শুরুর ধাপ, আমি কাজটা শুরু করব। 2 নম্বরটি হচ্ছে কাজ শুরুর পরে চলমান ধাপ, কাজটা যখন করতে থাকবো তখনকার ধাপ। তারপরে হচ্ছে বাস্তবায়ন ধাপ। বাস্তবায়ন ধাপ হচ্ছে মানে আমার রিপোর্টটা তৈরি করার ধাপ। আরেকটি হচ্ছে শেষ ধাপ, অর্থাৎ রিপোর্টটা প্রকাশিত হওয়ার পরে বা প্রচারিত হওয়ার পরে এর ইম্প্যাক্ট কী, এ সম্পর্কে মানুষ কী ভাবে, আমি যা বললাম মানুষ কি বিশ্বাস করেছে। আরেকটি কথা সতর্কতার সঙ্গে বলি পেশাদার সাংবাদিক হিসেবে, যে আপনি যে অনুসন্ধানটি করবেন এটি কিন্তু অফিসের অ্যাসাইনমেন্ট শিটের মধ্যে লেখা থাকবে না, আর অফিসের মধ্যে আপনি সবাইকে জানাতেও পারবেন না, বা আপনার বন্ধুবান্ধব এবং পরিবার মহলকেও জানাতে পারবেন না, কারণ এটা খুব গোপনীয়তার সাথে অগ্রসর হতে হবে। কাজে আপনার অফিসের মধ্যে আপনি যখন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের প্ল্যান করবেন, এটা শুধুমাত্র আপনার এডিটর, শুধুমাত্র আপনার চিফ রিপোর্টার, আপনার শুধুমাত্র আপনার অ্যাসাইনমেন্ট এডিটর পর্যন্তই থাকবে। আপনার সহকর্মীদের সঙ্গে আলাপ করবেন। আপনি হয়তো 7 দিন 10 দিন থাকবেন না অফিসে, কিন্তু তখন আপনি বলে যেতে পারবেন না, ভাই আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার জন্য অমুক জায়গায় যাচ্ছি। এটা বলার বিষয় না, কারণ তাহলে লোকজন জানবে যে আপনি কোন বিষয়ে অনুসন্ধান করছেন, তাতে আপনার ঝুঁকি বাড়বে, আপনার বিষয়টা তার এক্সক্লুসিভিটি যেটা আছে সেটা হারাবে, এবং আপনি আপনার সোর্সকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন, আপনার প্রতিষ্ঠানকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন। কাজেই এই জায়গাটাতে প্রথম পর্যায়ে হচ্ছে যে খুব সুনিবিড়ভাবে আমার নিজেকে, আমার টিমকে তৈরি করা, বিষয়টাকে নিয়ে অগ্রসর হওয়া। 7 দিন 10 দিন পরের দিন মাঠে থাকলাম, মাঠ থেকে এসে আমি বাছাই করব, তখন আমি এখন রিপোর্ট লেখার পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমি অগ্রসর হব। সেই রিপোর্ট পরিকল্পনার প্রথম ক্ষেত্রে আমাকে করতে হবে যে আমার সমস্ত ডাটা তথ্যকে আমার সামনে রাখা। যে সকল ডাটা তথ্য আমি বাইরে পেয়েছি তার কোনোটাকেই আমি বাইরে রাখবো না, সব আমার সামনে রাখবো, এবং সামনে রেখে আমার প্রথম কাজ হচ্ছে আমার স্টোরি লাইন ঠিক করা, স্টোরি লিড ঠিক করা, যে আমি কোন স্টোরিটা আমাকে লিড করব। এটা একটা স্টোরি হতে পারে, সিরিজ রিপোর্ট হতে পারে। যদি একটা স্টোরি হয় তাহলে একটা লিড দিয়ে আমি অগ্রসর হব। আমি দেখবো যে এর চাইতে ভালো লিড হতে পারে কিনা, এর চাইতে এমন কোনো তথ্য আছে কিনা যে লিডটা আমি করলাম তার চাইতে আরও চমৎকার ইন্ট্রো হতে পারে। এটা আমাকে সবচেয়ে নতুন জায়গাটাতে যেতে হবে। আর যদি আমি সিরিজ করি তাহলে পর আমাকে বলতে হবে কয়টা সিরিজ করব, 5টা সিরিজ। 5টা সিরিজ হলে 5টা সিরিজের 5টা লিড তৈরি করতে হবে, কারণ একটা খুব চমৎকার রিপোর্ট হবে, বাকি 4টা শুধুমাত্র ভাসমান রিপোর্ট হবে, তা তো হলে চলবে না। 5টা রিপোর্ট দিয়েই আমি একটা বিষয়কে প্রতিষ্ঠিত করব। কাজে আমার তথ্যগুলিকে ওইভাবে ক্রনোলজিক্যালি আমাকে সাজাতে হবে। কাজে এই রিপোর্ট লেখার ক্ষেত্রেও একটা প্রস্তুতি নিতে হবে, এবং এই ক্ষেত্রে আবারও আমার অফিসকে আলোচনা করতে হবে যে এই রিপোর্টটি আমি কয়টা সিরিজ লিখব, এবং এটি করতেই হবে এই কারণের জন্যে যে এই রিপোর্টটি কখন ছাপব। দেশে প্রচণ্ড রাজনৈতিক উত্তেজনা আছে, তখন আমি বাংলাদেশের কৃষি সমস্যা নিয়ে একটা সিরিজ করলাম, হয়তো খুব ভালো রিপোর্ট, কিন্তু এটার কিন্তু ইম্প্যাক্ট হবে না পাঠকদের কাছে। দেশে হয়তো বন্যা চলছে, তখন আপনি শীতকালে হাওর অঞ্চলে পাখি শিকারের উপরে রিপোর্ট করলাম, তাতে কি পরিবেশ ধ্বংস হচ্ছে সেই রিপোর্ট করলাম, সেটা কিন্তু খুব ভালো পরিকল্পনা হলো না। কাজে আমার পরিকল্পনা নিতে হবে, এবং একজন রিপোর্টার হিসেবে আমি হচ্ছি ফার্স্ট ফাদার অফ মাই রিপোর্ট। আমার ছেলেটাকে, আমার বাচ্চাটাকে
কত চমৎকারভাবে আমি প্রেজেন্ট করতে পারি, একজন বাবা যেরকম চায়, রিপোর্টারকে এটা প্রথম করতে হবে। রিপোর্টার নিড টু কনভিন্স দ্য এডিটার যে দিস ইজ দ্য রাইট টাইম, আপনি এখনটা করেন। কারণ আমি চাই আমার রিপোর্টটা যেদিন প্রকাশিত হবে সেদিন পত্রিকার সার্কুলেশন অনেক বাড়বে, আমার রিপোর্টটা যেদিন টেলিভিশনে প্রচারিত হবে লোকজন এটা দেখার জন্য বসে থাকবে এবং মানুষের প্রতিক্রিয়া পাবো। কাজে এই লেখার ক্ষেত্রে এই পরিকল্পনার লেখার মানে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এই পরিকল্পনাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যে রিপোর্টগুলি দেবো সেই রিপোর্টের মধ্যে সোর্সকে আমি উল্লেখ করব না, সোর্সের পরিচয় উল্লেখ করব না, কিন্তু যাদের বিরুদ্ধে রিপোর্ট করতেছি তারা কিন্তু আমার রিপোর্ট থেকে ধরে নিতে পারবে যে এই সোর্সগুলি কে হতে পারে। এই সোর্স কি অফিসের সোর্স, এই অফিসে কি অফিসের বাইরের সোর্স, এই অফিসের কি ওই এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি, অথবা এই অফিস কোনো রাজনৈতিক ব্যক্তি। কাজে আমাকে লেখার সময় এমন মুনশিয়ানার সাথে লিখতে হবে যাতে কেউ ধারণা না করতে পারে যে আমি কোন সোর্সের কাছ থেকে বক্তব্যটা নিয়েছি। যে সোর্স থাকবে দুই রকম, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। বিশেষজ্ঞ মতামত খুবই প্রকাশ্য, কিন্তু যে তথ্যগুলি নিয়েছি সেই তথ্যগুলি এমনভাবে একটা জায়গায় আমি কৌশলের সাথে লিখব, সেই লেখার মুনশিয়ানার মধ্যে দিয়ে লিখব যাতে আমার সোর্স খুব বিপদে না পড়ে। আর একটা জেনারেল ফর্মুলা আমরা সবসময়ই বলি যে একটা ভালো রিপোর্ট করার জন্য ABCDEF, সেই ফর্মুলাটা সবসময় ফলো করতে হবে। এফ মানে হচ্ছে ফেয়ার রিপোর্টিং। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেয়ার অ্যান্ড একিউরেসি ইন রিপোর্টিং নামে একটা সংস্থাই আছে। তারা বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্ট হয় এটা ফেয়ার হয়েছে কিনা, অ্যাকিউরেট হয়েছে কিনা এটা দেখে। বি হচ্ছে ব্যালেন্স, যে আমি যাদের নিয়ে কাজ করছি তাদের সবার সঙ্গে আমার কথা বলা হয়েছে কিনা। একপক্ষীয় কোনো রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট হবে না, এমনি রিপোর্টই হবে না, অনুসন্ধানী রিপোর্ট তো হবেই না। কাজেই কানেক্টেড সবার সঙ্গে কথা বলতে হবে। সি মানে হচ্ছে কমপ্লিটনেস, ইনফরমেশন হাঙ্গার, তথ্য ক্ষুধা কিন্তু ভাতের ক্ষুধার মধ্যেই। আপনার সকালে ক্ষুধা লাগলো, আপনি বললেন যে সকালে তখন বাড়িতে পান্তা ভাত, কাজেই এখন তুমি ক্ষুধাটাকে বন্ধ করে রাখো, আমি দুপুরে পোলাও রান্না করবো, তো সেটা খেয়ে তুমি ক্ষুধা নিবৃত্তি করো। কিন্তু যিনি ক্ষুধার্ত তিনি বলতেন যে আমার পোলাও লাগবে না, আমাকে পান্তা ভাত দিয়েই খাবারটা তৈরি করতে দেন, খাবারটা নাস্তাটা দেন। তো কাজেই এই যে মানুষের তথ্য হাঙ্গারতায় আমাকে এখনই দিতে হবে, যা দিবেন কমপ্লিট দিবেন। আপনি বলবেন যে না এটার মধ্যে অর্ধেক তথ্য দিলাম আর বাকি অর্ধেক তথ্য আরেক সিরিজের মধ্যে দিব, সেটা হবে না। এটাকে কমপ্লিটনেস থাকতে হয়। ABC। ডি হচ্ছে ডিট্যাচমেন্ট, যেটি আমাদের দেশে খুব জটিল, সাংবাদিকতার ক্ষেত্রে খুব জটিল আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে। কারণ বাংলাদেশ ছোট জায়গা, সাংবাদিক কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত, আইদার পারিবারিকভাবে সম্পর্কিত, অথবা দুঃসম্পর্কের আত্মীয়, অথবা রাজনৈতিকভাবে সম্পর্কিত, অথবা অন্য কোনো কারণে সম্পর্কিত। কাজে একজন রিপোর্টার যদি অ্যাটাচড হয়ে যায় ঘটনার সঙ্গে, তাহলে সে ভালো রিপোর্ট করতে পারবে না। ডিট্যাচমেন্টে খেয়াল রাখতে হবে। আর একটা ইথিক্স একটু আগে বললাম, সাংবাদিকতার নীতি নৈতিকতার কোনো গ্লোবাল ডেফিনেশন নাই, এটা এক এক দেশে এক এক রকম হয়, এটা খেয়াল রাখতে হবে। একই দেশের মধ্যে দুই রকম হয়। যেমন বাংলাদেশে একটি অঞ্চলে বোনকে বুয়া ডাকে, আর একটা অঞ্চলে এই বুয়াকে কাজের বুয়া চিন্তা করতে হয়। কাজে আমি যে অঞ্চল সম্পর্কে রিপোর্ট করলাম সেই অঞ্চলে বুয়া ডাকছে বলেই একটা মহিলাকে আমি কাজের বুয়া হিসেবে ট্রিট করব, সেটা বোধহয় ঠিক হবে না। কাজে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা দুই ধরনের মিনিং আছে, এই জায়গাগুলিতে আমাকে খেয়াল রাখতে হবে। এই যেমন মাইলস্টোন কলেজের যে বাচ্চারা প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন আগুনে ঝলসে গেছে, সেই বাচ্চাদের ছবিগুলি দেখানো হচ্ছে, কমপ্লিটলি আনইথিক্যাল। এটা দেওয়াই যেতে পারে, মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো দিন দিতেই পারে না। সোশ্যাল মিডিয়া যিনি দিচ্ছেন তার নার্ভ হয়তো খুব শক্ত, তিনি দিচ্ছেন, কিন্তু আমি দর্শক হিসেবে তো আমার নার্ভ তো শক্ত না, আমি এটা নিতে পারি না, যার ফলে এটা ব্লার করে দিতে হয়। সাংবাদিকতায় যেমন ধর্ষিতা নারীর ছবি একসময় ছাপানো হতো, এখন এটা বন্ধ। কারণ ধর্ষিতা নারী তো ধর্ষকগিনী তিনি তো পালিয়ে যায়, সে তো পালিয়ে যায়, কিন্তু এই ধর্ষিত নারী থাকে সমাজে, আবার সে নিগৃহীত হয়। কাজে সেই জায়গাগুলিতে খেয়াল রাখা। আমরা এই পর্বে আলোচনা করবো যে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জগুলি কী কী। সাংবাদিকতাই একটা চ্যালেঞ্জিং পেশা, আবার যখন আমি অনুসন্ধানী সাংবাদিকতা করবো এটা তো আরও চ্যালেঞ্জিং হবে। আবার বাংলাদেশের মতো জায়গায় এই চ্যালেঞ্জের কোনো অন্ত নাই। কিন্তু আমি একাডেমিকভাবে মানে আমার নিজের অভিজ্ঞতা বা পড়াশোনা থেকে এই চ্যালেঞ্জগুলিকে দুই ভাগে ভাগ করতে চাই। যেটি একটি হচ্ছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে, আরেকটা হচ্ছে বাইরের চ্যালেঞ্জ, প্রতিষ্ঠানের বাইরের চ্যালেঞ্জ। তা আমরা প্রথম বাইরের চ্যালেঞ্জগুলি নিয়ে কথা বলি। বাইরের চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কি এমন একটি রাষ্ট্র, এমন একটি সরকার, এমন একটি সমাজ আমাদের কাছে আছে যারা তথ্য গোপন রাখতে চাইবে না। খুব দুঃখজনকভাবে রাষ্ট্র খুব শক্তিশালী, সরকার শক্তিশালী, সমাজও শক্তিশালী, তিন রকম শক্তি আছে, তিন রকম শক্তি আছে, এবং সেই শক্তিগুলির চেহারা ভিন্ন। এবং সেই শক্তিগুলি যখন শক্তি প্রদর্শন করে, রাষ্ট্র যখন তার শক্তি প্রদর্শন করে তাহলে একরকম, সরকার যখন তার শক্তিকে প্রদর্শন করে তখন ভিন্ন, সমাজ যখন তার শক্তিকে প্রদর্শন করে তখন ভিন্ন হয়। এবং এই শক্তি যদি তথ্যকে অবারিত করার
বিরুদ্ধে প্রবাহিত হয়, তখন সেই সমাজে বা সেই রাষ্ট্রের বা সেই সরকারের সময় অনুসন্ধানী সাংবাদিক করা যায় না। আমি আমার এক বক্তৃতায় একসময় বলেছিলাম যে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা বা সাংবাদিকতাই নানা কুমির দ্বারা আক্রান্ত হয়। বলা হয় যে বাংলাদেশ হচ্ছে একটা বড় মাপের পুকুর, সেই পুকুরে আপনি সাঁতরে এপার থেকে ওপারে যাবেন, কিন্তু সেই পুকুর ভর্তি হচ্ছে কুমির। সেই কুমির যাতে আপনাকে কোনোভাবেই আক্রমণ করতে না পারে। তো বাংলাদেশের সাংবাদিকতাও তাই। আরেকটা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, যে আপনি যে পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি জনস্বার্থে তথ্য প্রকাশ করেন তাহলে আপনার বিরুদ্ধে তথ্য নেওয়া হবে না। কিন্তু কি হলো, আপনি দেখবেন যে আমাদের এনবিআর এর এক কর্মকর্তাকে চাকরি খেয়ে দেওয়া হলো, কারণ তিনি আমেরিকার সঙ্গে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমাদের সরকার করেছিলেন সেই তথ্য নাকি তিনি ফাঁস করে দিয়েছেন। কিন্তু আমি যেটা মনে করি যে হুইসেল ব্লোয়ার অ্যাক্টের অধীনে এটা পারা যায় না, কারণ তিনি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি এটা করতেই পারেন। আবার সরকারি চাকরি বিধি অনুযায়ী তিনি এটা পারেন না, গোপনীয়তার লঙ্ঘন এটার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। রাষ্ট্র যখন এই ধরনের তথ্যকে বাড়িত করার জন্য, তথ্যকে প্রতিবন্ধকতার দিকে নিয়ে যাওয়ার জন্য আইন তৈরি করে, সরকার তখন এটাকে তার ইচ্ছে মতো প্রয়োগ করে। সরকার রাজনৈতিক সরকার হতে পারে, অরাজনৈতিক সরকার হতে পারে, সামরিক সরকার হতে পারে। তারা দেখে যে গণমাধ্যম বা সাংবাদিকরা বিকাশ নিয়ে, তথ্যের প্রকাশ নিয়ে বা অনুসন্ধানী সাংবাদিকতা করছে, এটি তার সরকারকে কোনোভাবে বিব্রত করে কিনা। সরকার যদি মনে করে যে সরকার বিব্রত হচ্ছে, তখন এই আইনের প্রয়োগ অপপ্রয়োগ নানাভাবে সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে। 3 নম্বর হচ্ছে সমাজ। আমরা যদি একটা অসহিষ্ণু সমাজ তৈরি করি, যে সমাজে মানুষের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, সংস্কার এবং কুসংস্কারগুলিকে যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা করা খুব কঠিন। সমাজের মধ্যে আপনি ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করতে পারেন না, কুসংস্কারকে সমস্ত সংস্কারের ঊর্ধ্বে জায়গা দেন, বা সংস্কারকে আপনি গ্রহণই করতে পারেন না। মনে করেন সংস্কারটা হচ্ছে একটা প্রগতিশীলতার নামে সমাজকে খারাপ দিকে নিয়ে যাওয়া। আপনি খুব সম্প্রতিকালে আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ ব্যাংকের মতো একটা বড় ব্যাংক, তারা তার কর্মচারীদের কী ধরনের পোশাক হবে তার একটা নোটিশ দিয়েছেন। এটি প্রত্যাহার করা হয়েছে, এটা সঠিক, কিন্তু আপনি যদি একটা অনুসন্ধান করে দেখেন যে এর মনস্তাত্ত্বিক দিকটি কী, যে বাংলাদেশ ব্যাংক যারা পরিচালনা করেন তাদের মনস্তত্ত্বের মধ্যে তাদের ধারণা যে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের পোশাক একটা বড় ইস্যু হতে পারে। পৃথিবীর কোথাও কর্মচারীদের পোশাক বড় ইস্যু হতে পারে না। হ্যাঁ, একটা বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম থাকতে পারে, বিভিন্ন দপ্তরের নানা ইউনিফর্ম থাকতে পারে, কিন্তু সাধারণভাবে পোশাক নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয় না। এটি একটু অসহিষ্ণু সমাজের প্রতিফলন বলে আমি মনে করি। কাজে রাষ্ট্র, সরকার, সমাজ যদি অসহিষ্ণু হয়, তথ্যের প্রবাহটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তখন সেই সমাজে অনুসন্ধানী রিপোর্ট করা খুব মুশকিল। রাজনৈতিক এবং সামাজিক চাপ। রাজনীতি আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। কোনো রাজনৈতিক শক্তি যদি অসহিষ্ণুল হয়, সেটা সরকারেই থাকুক অথবা সরকারের বাইরে থাকুক, সেটা ক্ষমতায় থাকুক অথবা ক্ষমতার বাইরে থাকুক, তাহলে পরে সেই মিডিয়া হাউস বা সাংবাদিক এই চাপ সহ্য করতে পারবেন না। এই চাপ সহ্য করা খুব মুশকিল হয়। এই জন্য আমরা বলি রাজনৈতিক শক্তির সাথে সাংবাদিকদের সম্পর্ক হচ্ছে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ এইরকম, যখন একটি রাজনৈতিক শক্তি বিরোধী দলে থাকে, তখন যখন সরকারের সমালোচনা করে রিপোর্ট হয়, তখন সেই রাজনৈতিক শক্তি সাংবাদিকদেরকে বাহবা দেয়, গণমাধ্যমকে বাহবা দেয়। কিন্তু সেই রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় যায়, তখন তাদের বিরুদ্ধে যখন অনুসন্ধানী রিপোর্ট হয়, তখন তারা এই সাংবাদিকদেরকে ঘৃণা করে। কাজে সাংবাদিকদের মধ্যে এই লাভ অ্যান্ড হেট রিলেশনশিপের মধ্যে দিয়ে এগোতে হয়। এবং রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি যদি সহনশীল না হয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন না হয়, তাহলে অনুসন্ধানী রিপোর্ট করা খুব বড় মুশকিল হয়। অনুসন্ধানী রিপোর্ট কখনোই করা যাবে না যদি যে প্রতিষ্ঠানে আমি কাজ করি সেই প্রতিষ্ঠানের নীতি নির্ধারক মহল এবং চূড়ান্ত বিচারের মালিক পক্ষ যদি সম্মতি না দেয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের গণমাধ্যম মালিকদের একটা বংশ রাজনীতির সাথে সম্পর্ক, যার ফলে সেই রাজনৈতিক সম্পর্কের স্বার্থের কারণের জন্যে এমন সাংবাদিকতা তারা করতে দিতে চান না যার মধ্য দিয়ে তার রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হয় বা রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন হয়। মালিকের ব্যবসায়িক স্বার্থ থাকে, এমন রিপোর্ট তারা করতে দিতে চান না যে রিপোর্ট করার মধ্য দিয়ে সেই ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হয়। কাজে আমরা রিপোর্টার হয়তো খুব যোগ্য, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, অ্যাসাইনমেন্টের তারা খুব যোগ্য, পরিকল্পনায় আমরা খুব ভালো, কিন্তু যদি মালিক চূড়ান্ত বিচারে তার রাজনৈতিক স্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থকে তার এই রিপোর্টের প্রতিপক্ষ মনে করেন, তাহলে তাদের পক্ষে এই রিপোর্ট করা খুব মুশকিল। কাজে এটা খুব বড় চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে একটা বড় ধরনের একটা সমাজে যখন এই ধরনের পরিস্থিতি দীর্ঘদিন চলে, তখন একটা সেলফ সেন্সরশিপ আসে। কখনো একজন রিপোর্টার যখন একটা ভালো রিপোর্টের পরিকল্পনা নিয়ে বার্তা সম্পাদকের কাছে যায়, তিনি সঙ্গে সঙ্গে তার মাথায় আসে, আরে এই রিপোর্টটা তো আমার মালিকের এই স্বার্থের বিরুদ্ধে যাবে, এই রিপোর্টটা দিয়ে এই মালিকের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাবে অথবা ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে যাবে। কাজে এই রিপোর্ট
এই পরিকল্পনাটির অপমৃত্যু ঘটে তখনই। কখনো কখনো নিউজ রুমের ভিতরেও যে রিপোর্টার রিপোর্টটি করতে চান, এই রিপোর্টের মধ্যে এমন সাংবাদিক নানা লালসার সঙ্গে সম্পর্কিত আছেন, তারাই চায় না যে এই রিপোর্টটি হোক। এটা মালিকের থাকে না, মালিক লাগে না, যিনি রিপোর্ট করছেন তিনি লাগেন না। কাজেই অভ্যন্তরীণ এই সংকটটি খুব প্রবল। এই প্রবল জায়গাগুলি থেকে যদি আমরা না বের হতে পারি, তাহলে একটা অনুসন্ধানী সাংবাদিকতার ভালো পরিবেশ আমরা করতে পারবো না। নিরাপত্তা ঝুঁকি একটা বড় চ্যালেঞ্জ, সাংবাদিক এবং সাংবাদিকের পরিবারের সদস্যদের বড় চ্যালেঞ্জ। একজন সাংবাদিক একটা ভালো রিপোর্ট করার মধ্য দিয়ে তিনি আক্রান্ত হতে পারেন এবং তাকে জেলে যেতে হতে পারে, তখন তার পরিবারকে কে দেখবে? তিনি চাকরিচ্যুত হতে পারেন, তার পরিবারকে কে দেখবে? দক্ষতার অভাব আছে আমাদের অনেক সাংবাদিকদের, যেটি শুধুমাত্র প্রযুক্তিগত না, সাধারণভাবে দক্ষতার অভাব আছে একটা পরিকল্পনা করা, বাজেট করা, যেটা একটু আগে বললাম যে সেই দক্ষতার অভাবটা একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি একটি বড় চ্যালেঞ্জ। আমি যখন একটা গোপনে তথ্য সংগ্রহ করতে যাব, আমাকে একটা স্পাই ক্যামেরা নিতে হবে। সেই ক্যামেরাটা আমি কীভাবে ব্যবহার করব সেটা যদি আমি না জানি, তাহলে আমার পক্ষে একটা প্রযুক্তিগতভাবে একটা বড় সুযোগ আমি হারাবো হয়তো। যে মোটা দাগে অভ্যন্তরীণ এবং বাইরের এই চ্যালেঞ্জগুলিকে আমি বড় চ্যালেঞ্জ মনে করি। যে আলোচনাগুলি করলাম তার মধ্যে মোটামুটি সাংবাদিকতার প্রস্তুতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা সবগুলি বলেছি। তবুও শেষ পর্বে আমরা একটু বলতে চাই যে অনুসন্ধানী সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্য কী করা দরকার। খুব সংক্ষেপে বলি যে মান বৃদ্ধির জন্য প্রথম হলো দক্ষতা বাড়ানো। সাংবাদিকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে, তো নিজে যদি সাংবাদিকতার বড় ডিগ্রিধারীও হন, তাকেও নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে তার দক্ষতা বাড়ানো, এটা একটা বড় কাজ হতে পারে। ২ নম্বর, নিরাপদ এবং সহায়ক পরিবেশ, যেটা বলেছি, রাষ্ট্রীয়ভাবে এবং প্রতিষ্ঠানগতভাবে নিরাপদ একটা সহায়ক পরিবেশ তৈরি, যাতে একটা স্বস্তিদায়কভাবে একটা পরিবেশের মধ্যে তিনি কাজ করতে পারেন। অর্থায়ন সহ অন্য সহযোগিতা, খালি অর্থ দিলে চলবে না, তার সময়ের সহযোগিতা দিতে হবে, প্রযুক্তিগত সহযোগিতা দিতে হবে, এই জায়গাটাগুলিতে দিতে হবে। আরেকটা বড় কাজ ইদানিংকালে করা যায়, সেটি হচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়। আমাদের আন্তর্জাতিকভাবে অনেক বড় অনুসন্ধানী সাংবাদিকতা আছে, তারা গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে কাজ করেন। জার্মানির একটা কারাপশন তার সঙ্গে এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশকে কানেক্ট করেন। কাজে এইরকম একটা বড় মাপের জায়গায়, ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমাদের নারী ও শিশু পাচার। নারী ও শিশু পাচার কিন্তু এখন শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে বের করতে পারি যে এখান থেকে নারী এবং শিশু পাচার হয়। আমরা একসময় রিপোর্ট করার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের শিশু পাচার হয়ে দুবাইতে যায়, দুবাইতে উটের জকি হিসেবে ব্যবহার করে। ওটি ছিল আমাদের সবচেয়ে বড় অনুসন্ধানী মাত্রা। কিন্তু এখন আমরা দেখি যে এখান থেকে নারী পাচার হয়ে ভারতে যায়, সেখানে পতিতালয়ে বিক্রি হয়। আমাদের শ্রমজীবী তরুণরা পাচার হয়ে মালয়েশিয়া যায়, ব্যাংককে যায়। কাজেই আমাদেরকে এই ধরনের রিপোর্টের চিন্তার ক্ষেত্রে আমাদেরকে একটা ক্রস বর্ডার যে নেটওয়ার্ক, সেই ক্রস বর্ডার নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং এটি এইরকম না যে আমাদের সিরাজগঞ্জ থেকে মালয়েশিয়ায় ২০০ জন তরুণ পাচার হয়ে গেছে, এটা কাভার করার জন্যে বাংলাদেশের একজন সাংবাদিককেই মালয়েশিয়ায় যেতে হবে এবং অনুসন্ধানী রিপোর্ট করতে হবে। কারণ এটা সম্ভব না। মালয়েশিয়ার যে জিওগ্রাফিক্যাল প্রকৃতিগত অবস্থা, সেটি হয়তো পারবো না। কিন্তু আমার যদি রিপোর্টে মালয়েশিয়ান সাংবাদিকদের একটা গ্রুপ আমি পার্টনারশিপ পাই, তাহলে পরে আমাদের এই রিপোর্টটি করা সহজ হয়। আমি যদি ভারতে একটা পার্টনারশিপ পাই ভালো মিডিয়ার সাথে, ভালো সাংবাদিকদের সাথে, অর্থাৎ প্রফেশনালদের একটা পার্টনারশিপ, প্রফেশনাল হাউজের একটা পার্টনারশিপ, প্রফেশনাল ব্যক্তির একটা পার্টনারশিপ, এই পার্টনারশিপের মধ্য দিয়ে ক্রস বর্ডার যে ক্রাইমগুলি হয়, ক্রস বর্ডার যে ইনভেস্টিগেশনের জায়গাগুলি থাকে, সেটি বের করে আনা সম্ভব হয়। আরেকটা হচ্ছে মিডিয়ার যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, বিভিন্ন ধরনের আলোচনা থাকে, সেই আলোচনাগুলোর মধ্য দিয়ে একটা জনসচেতনতা বৃদ্ধি। মানুষকে বলা দরকার যে আপনারা তিনি বলেছেন, তিনি নেতা বক্তৃতা দিয়েছেন, ফিতা কেটেছেন, এই নিউজ আর কতদিন দেখবেন? আপনাদেরকে তো আর ভালো কিছু দিতে হবে। টেলিভিশনে শুধুমাত্র উদ্বোধন, শুধুমাত্র অনুষ্ঠান, শুধুমাত্র সেমিনারের বক্তৃতা আর কতদিন শুনবেন? আপনার তো একটা দুইটা ভালো রিপোর্ট দিতে হবে। মানে পাঠকদের মধ্য থেকে, দর্শকদের মধ্য থেকে একটা চাহিদা তৈরি করতে হবে। এটি সাংবাদিকদের যে সংগঠন আছে, সাংবাদিকদের নিয়ে যে কাজ করেন সংগঠনগুলো, তারা এরকম এক্সটার্নাল যে পার্টনার্স আছে, তাদের মধ্যে একটা আলোচনা করতে পারে। সর্বোচ্চ যেটি করতে হবে, আমি রিপোর্ট করার ক্ষেত্রে একটু আগে বলেছি, নৈতিকতা এবং পেশাদারিত্ব আমাদের বজায় রাখতে হবে। সেই পেশাদারিত্বের ক্ষেত্রে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি, সেই জায়গাটাতে যে কোনো আপোষ না করি। এবং ফাইনালি যেটি, সংবাদপত্রে যারা বিনিয়োগ করেন তাদেরকে বোঝাতে হবে সংবাদপত্রের বিনিয়োগ বা টেলিভিশনে বিনিয়োগ হচ্ছে আপনার ব্যবসা। কাজেই ব্যবসা যদি আপনি ভালো করতে চান, তাহলে যত মানুষ পত্রিকা পড়বে তত আপনার ব্যবসা ভালো হবে। যত মানুষ আপনার টেলিভিশনের খবর দেখবে তত আপনার বেশি বিজ্ঞাপন আসবে, ভালো ব্যবসা হবে। এবং এই যে ভালো ব্যবসা করার জন্যে আপনাকে ভালো সাংবাদিকতা করতে হবে। এবং এই ব্যবসা সফল হওয়ার জন্যে আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার ব্যাপক প্রচার না হওয়ার
ব্যাপক প্রচার যদি না করতে পারেন তাহলে আপনার দর্শক বাড়বে না, শ্রোতা বাড়বে না, পাঠক বাড়বে না। কাজে মালিক পক্ষ যদি ন্যূনতম ঝুঁকি নিয়ে এবং অন্য স্বার্থগুলিকে পাশ কাটিয়ে যদি নিবিড়ভাবে একটা প্রতিষ্ঠানের অনুসন্ধানী সাংবাদিকতার সুযোগ করে দেন, আমাদের অনেক তরুণ সাংবাদিক বন্ধুরা আছেন যারা ভালো রিপোর্ট করতে পারেন এবং তার ফলে টিভির দর্শক বাড়তে পারে, পাঠক চাহিদা বাড়তে পারে। কাজে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে মালিককে তার রাজনীতি, তার ব্যবসা, তার পাশাপাশি গণমাধ্যমও একটা ব্যবসা এবং সেই ব্যবসাটা ভালো সাংবাদিকতার ব্যবসা। এই জায়গাটাতে যদি আমরা একটা সমঝোতায় আসতে পারি, একটা সহযোগিতায় আসতে পারি, তাহলে পরে আমার ধারণা আমাদের যে চ্যালেঞ্জগুলি অতিক্রম করা সহজ